বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বরাবরের মতো আবার বলে নিচ্ছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল বা কোনো ভালো মানের কোনো স্পিকার বা বক্তা নই। সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তারপরেও আমি একজন দেশের নাগরিক হিসেবে, একজন সিটিজেন হিসেবে আমার মনের কথাগুলো জাস্ট ইউটিউবে শেয়ার করছি। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ইসরায়েল এবং ইরানের যে সংঘর্ষ, এক যুদ্ধই আর কি, যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে আমরা মানে ইরান যখন একটা করে মিসাইল মারছে আমরা খুব আনন্দে হাততালি দিচ্ছি, তাই না? তো আসলে কি আমরা শুধু আনন্দে হাততালি দিব, না এখান থেকে আমাদের কোনো কিছু শেখার আছে? এই যুদ্ধ থেকে আমাদের শিক্ষণীয় কি, এখান থেকে আমরা কি শিখতে পারি? সেটা হচ্ছে, আজকে দেখেন, আপনারা সবাই জানেন, তারপরে আমি জাস্ট হালকা করে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে ইসরায়েল, আমরা তো জানি মধ্যপ্রাচ্যে না, ওয়ার্ল্ডে ইসরায়েল একটা দুর্দান্ত দাপট এবং ক্ষমতাধর রাষ্ট্র। ইসরায়েল সবাইকে হুমকি দিয়ে বেড়ায় এবং তার হুমকিতে সবাই মোটামুটি গর্তের মধ্যে লুকায়। ইসরায়েলে কেউ সেরকমভাবে শক্ত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না, বা ইসরায়েলকে উল্টা আক্রমণ করা বা ইসরায়েলকে ধমক দেওয়া কেউ নেই। এটার কারণও আমরা সবাই জানি। সেই ইসরায়েল কি করে বসলো? ইরানে হামলা চালাইল। ইসরায়েল থেকে ইরান প্রায় 2000 কিলোমিটার দূর। তো এই হামলা যে চালালো, এই 2000 কিলোমিটার দূরে এইটা হামলা চালানো অনেকটাই অসম্ভব। কারণ হচ্ছে যে 2-2,500 কিলোমিটার দূরে এসে হামলা চালানো বলতে আরও 2-3টা দেশকে পার হয়ে হামলা চালাতে, এটা অনেকটাই ডিফিকাল্ট ওই দেশগুলোর সহযোগিতা ছাড়া। আর ইসরায়েলকে সব দেশই সহযোগিতা করে, এটা তার আরেকটি প্রমাণ। এবং সেইগুলো দেশে এসে হামলা চালায়, সে আবার তার যে জায়গায় ফিরে যাচ্ছে, সেগুলো দেশের উপর দিয়ে এসে। এখন আমার কথা হচ্ছে যে আপনি ইরান চাইলে কি সেখানে ওই দেশগুলোতে যায় বিমান হামলা করতে পারবে? পারবে না। কারণ হচ্ছে যে ইরানকে ওই অনুমতি সব দেশ হয়তো বা দিবে না, আমার যেটা মনে হয়। আমি অত ডিপলি জানি না, তবে দিবে না। আমি সাধারণ চোখে, সাধারণ মানুষ হিসেবে আমি যেটা মনে করি, ইরান সেই অনুমতি পাবে না। তাহলে এখন ইরান যদি সেই অনুমতি না পেয়ে থাকে, তাহলে ইরানের এই বসে থেকে এই ওদের ওই যুদ্ধ বিমানে এসে বোমা মারবে, আর বোমা খাওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল বা রাস্তা আছে? কিন্তু ইরান দেখেন এমন মিসাইল সেট তৈরি করেছে, সেই মিসাইলে মানে সামনে 2-1টা দেশ থাকলেও সেই দেশও পার হয়ে গিয়ে সেখানে আঘাত আনছে। এখন আমার কথা, এইরকম দূরপাল্লার এইরকম অত্যাধুনিক মিসাইল ইরান তৈরি না করলে, তাহলে বসে থেকে গাজা তাও 2-1টা ঢেল ঢুল দিতে পারছে। কারণ হচ্ছে ওর পাশের দেশ, ওর পাশেই
সাথে ইসরায়েলের লোকজনে দুই একটা ঢেলঢুল হলেও দিতে পারছে। ইরানের তো সেই সুযোগই ছিল না। এই অত্যাধুনিক টাইপের মিসাইল যদি ওনারা তৈরি না করতো, তারপরেও দেখেন 100 মিসাইল মারলে 20টা যায় পড়ছে, বাকি 80টা ফেলতে পারছে না। কারণ হচ্ছে এই যে অন্যান্য দেশ থেকে যাচ্ছে, জর্ডান, ইরাকে উপর দিয়ে যখন যাচ্ছে, তখন এগুলো দেশে ওই আমেরিকান ঘাঁটি আছে, তারা ওইখান থেকে এগুলো নামানোর চেষ্টা করছে। এরকম অনেক প্রতিবন্ধকতা বাধা পেরিয়ে হয়তো 100টা মারলে 20টা বা 30টা বা 10টা যে ইসরায়েলে পড়ছে। আবার সেখানেও ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেগুলোর মধ্যেও 50% তারা ধ্বংস করে দিচ্ছে। তো এখন আমার কথা, যেটাই হোক, ইরানের এরকম মিসাইল তারা তৈরি করেছিল, তাদের ভান্ডার সমৃদ্ধ করেছিল, সামরিক ভান্ডার জন্য কিছুটা হলেও প্রতিশোধ কিছুটা হলেও নিতে পারছে, তাই না? এখন আমি আসলে আমার এই এত পেঁচাল পাড়ার পিছনে আসলে ওইটা উদ্দেশ্য না। আমার যে উদ্দেশ্য, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের কি কোনো কিছুই শিক্ষণীয় নেই? আজকে কিছুদিন আগে ভারত, মানে ইসরায়েল যেরকম হঠাৎ করে ইরানে হামলা করলো, সেই একইভাবে ভারতও হঠাৎ করে পাকিস্তানে হামলা করে বসে, যে একটু পাকিস্তানে পিলায় চমকায় দেয়, আমি আশপাশে রাষ্ট্রগুলোকে একটু বোঝায় দেয় যে কীরকম মরদ। হামলা করতে যে 5টা বিমান নিয়ে হামলা করছে, 2টা না 3টেই পড়ে গেছে, মানে কতগুলো আমি ভুলে গেছি। যাই হোক, প্রায় 2টা না 3টা বিমানই পাকিস্তান ফেলে দিয়েছে। তো হামলা করতে গিয়ে আহাম্মক সেজে গেছে। এই আহাম্মক সাজাইতে পারছে কেন? এমনি তার মানে হচ্ছে যে পাকিস্তান তাদের সেই সক্ষমতা অর্জন করেছে, তাদের সামরিক। আমরা কিন্তু পাকিস্তানের মূল্য দেই না, দাম দেই না। পাকিস্তানের এটা কোনো রাষ্ট্র হইল নাকি? এটা ঠিক আছে, পাকিস্তানের মধ্যে ইন্টারনালি অনেক ক্লাশ আছে, কিন্তু যত ক্লাশই থাকুক, ভারতের মতো রাষ্ট্র হামলা করে একদিনের মধ্যেই ভারত আবার নিজেকে গুটায় ফেলছে একদম, মানে নাকে খত দিয়ে। এটাই সফলতা আমি মনে করি। তাদের ইন্টারনাল যত প্রবলেমই থাকুক, এটাই সফলতা। ওই দেশের লোক, পাকিস্তানের লোক ভাত না পাক, না খায় থাক, এটাই বড় সফলতা। আজকে আমরা অনেক রিচ, বাংলাদেশ অনেক রিচ, বাংলাদেশে হিউজ বড় বড় বিল্ডিং, ইন্ডাস্ট্রি, কলকারখানা, আমাদের অর্থনৈতিক অনেক সমৃদ্ধি, প্রত্যেকটা মানুষের পেটে অবৈধ টাকায় ভুঁড়ির চর্বি বেঁধে গেছে। ঢাকা শহরে এক একজন দেশের টাকা মেরে লুটপাট করে মানে হাই রাইজ বিল্ডিং তৈরি করছেন, ফ্ল্যাট কিনছেন, কেউ একটার জায়গায় 5টা 7টা 10টা ইললিগ্যাল টাকা আর্ন করে রাষ্ট্রের টাকা মেরে রাষ্ট্র যা হয় হোক লুটপাট করে ঢাকা শহরে 10টা 20টা 30টা বিল্ডিং বানাচ্ছেন। আচ্ছা একবার বলেন তো, এই মিসাইলগুলো কি বাংলাদেশে কোনোদিন আসার সম্ভাবনা নেই? এই বোমগুলো না, বাংলাদেশে এরকম রাষ্ট্র কোনোদিন কেউ এই বাংলাদেশে এই বোম্বিং বা মিসাইল মারবে না। মারলে কোথায়? এই আগে তো এই যেগুলো বিল্ডিং করছেন, এই বিল্ডিংয়ের উপরেই এসে পড়বে নাকি? তা আপনি যত বড় কোটিপতি হন, তেহরানে দেখছেন লক্ষ লক্ষ মানুষ শহর ছেড়ে গ্রামের দিকে ছুটছে, মহাসড়কে ভিড় জমে গেছে। ওইখানে কে শিল্পপতি, কে রাস্তা
লোক রিক্সা চালক সেটা কিন্তু দেখার সময় নেই। কে দৌড়ে ফার্স্ট, কে আগায় দৌড়ায় মানে ফার্স্ট হবে সেটা ইম্পর্টেন্ট। আপনার 20টা বাড়ি আছে, লাভ নেই। আপনার দৌড়াইতে যদি ঠিক মতো না পারেন, পালাইতে যদি না পারেন, ওই আপনার যখন মিসাইল মারবে ওই 20টা বাড়িওয়ালার মাথাতে আগে যা পড়বে, রিক্সাওয়ালার মাথাত কম পড়বে। তো রাষ্ট্রটা সুরক্ষিত করার প্রধান দায়িত্ব ওই সকল ধনীদের, যাতে আমাদের রাষ্ট্রটা সুরক্ষিত হয়। এই রাষ্ট্রের বিশেষ করে আমি মনে করি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই স্ট্রং করা প্রয়োজন। আমাদের পার্শ্ববর্তী যিনারা আছেন ওনারা কিন্তু খুব সুবিধাজনক। আমাদের পার্শ্ববর্তী দেশ ওনারা খুব সুবিধার না, যে যাই বলেন। তো সব দিকে মাথায় রেখে রাষ্ট্রটা যাতে সামরিকভাবে শক্তিশালী হয়, সামরিক দিক থেকে শক্তিশালী না হলে খুবই বিপদ ভাই। আপনি সম্পদ অর্জন করে সম্পদ রাখতে পারবেন না। আপনার সিকিউরিটি সিস্টেম যদি আপনার বাড়ির ভালো না থাকে, তাহলে আপনি যতই সম্পদের মালিক হন, ও সম্পদ যখন তখন চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে, ছিনতাই হয়ে যাবে। এই জন্যে সামরিকভাবে রাষ্ট্রটাকে কিভাবে আগানো যায়। এখন আপনি বলবেন যে এটা তো আমাদের, আমরা যারা শুনছি বা যারা সাধারণ নাগরিক তারা বলবেন যে এটা তো সাধারণ নাগরিকেরও অনেক ব্যাপার আছে পার্টিসিপেশনের। এখন এই রাষ্ট্রকে আচ্ছা, ইরান কি পরিমাণ মানে তাদের ত্যাগ তিতিক্ষায় আজকে এই পর্যায়ে এসেছে যে ইসরায়েল আহাম্মক সেজে গেছে তাদের দেশে হামলা করে, মানে বেকায়দায় পড়ে গেছে। মান সম্মান রক্ষা করা ইসরায়েলের জন্য কঠিন হয়ে দাঁড়াইছে। না পারছে যুদ্ধ থেকে পিছনে হাঁটতে, না পারছে তাদের সাথে যুদ্ধ করতে। তে ইরান এই পর্যায়ে আসাটা কি খুব সহজেও এসেছে ভাই? তাদের রাজনৈতিক নেতা বলেন, তাদের দেশকে যারা অপারেট করছে, তাদের যে কতটা ত্যাগ তিতিক্ষা, ঘাম রক্তর বিনিময়ে দীর্ঘ 2 যুগ তারা চোখ মুখ বুজে দেশটাকে ডেভেলপ করে গেছে। দেশের প্রত্যেকটা মানুষকে সামরিক ট্রেনিং দিয়েছে। মানে সায়েন্টিস্ট তৈরি করেছে, নিজস্ব সায়েন্টিস্ট, নিজস্ব প্রযুক্তি। এগুলো মিসাইল কি এরকম 5 দিন 10 দিনে তৈরি হয়েছে? অবাক করা মিসাইল, অবাক করা ড্রোন। তে এই রাষ্ট্রটা যারা অপারেট করবে, সেরকম অপারেট করা আমরা যারা অপারেট করবে তাদেরকে যদি ওই আপনার হাটের ইজারাদার, কোন হাট কে খাবে, কোন জায়গায় কে চাঁদাবাজি করবে, কোন পুকুর কে খাবে, এগুলো ডিসিশন মেকার যারা, তাদেরকে যদি আবার রাষ্ট্রের ডিসিশন মেকারের কাজে লাগায়, নির্বাচিত করি, তাহলে তো ওনাদের মাথা দিয়ে তো ওই আপনার কী বলেন নাম, রাষ্ট্রের সামরিক সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো ডেভেলপ হবে না। ওনাদের দিয়ে হয়তো বা ডেভেলপ হতে পারে গরুর হাটের বিষয়, ওই কোন রাস্তার রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা যায়, এগুলো নতুন নতুন উদ্ভাবনী তারা হয়তো বা দেখাতে পারে। তে আমি আমাদের দেশের নাগরিক যারা আছেন, আমার মতো যারা নাগরিক আছেন, আমি আমার কথাগুলো সবার সাথে শেয়ার করছি, যাতে আমরা এই কথাগুলোর দ্বারা নিজেরা কিছু
বুঝতে পারি, জানতে পারি, বা নিজেদেরও মানে ডিসিশন নিতে যাতে সহজ হয়, আমাদের চোখটা যেন একটু খুলে যায়। আসসালামু আলাইকুম।